বিজয়গুপ্তের মনসামঙ্গলে আছে সুতার সমান হইয়া কালী বাসরে প্রবেশে। এখন আমাদের রাজ্যে নিরাপত্তার তথাকথিত লৌহ বাসরের ভেতরে যে কত কালনাগিনী লুকিয়ে আছে তা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মুর্শিদাবাদ আর ক্যানিং থেকে জঙ্গিদের গ্রেফতার হওয়া। সেই উদ্বেগ থেকেই আজ প্রথম প্রশ্ন। জাল নথি দিয়ে মুর্শিদাবাদে ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছিল কেরলে গ্রেফতার হওয়া জঙ্গি। নদীপথে বাংলাদেশ পালানোর ছক, ক্যানিংয়ে গা ঢাকা দেয়া কাশ্মীরের লস্কর জঙ্গি। নজরদারির ব্যর্থতাতেই কি পশ্চিমবঙ্গ এখন জঙ্গিদের সেফ হেভেন? দ্বিতীয় প্রশ্ন আজ থাকবে, মুর্শিদাবাদে দুই জঙ্গি লুকিয়ে থাকার খবর দিয়েছিল অসম পুলিশ। ক্যানিংয়ে কাশ্মীরি জঙ্গির আস্তানার তথ্য দিয়েছিল জম্মু কাশ্মীর পুলিশ। কেন আগে থেকে খবর পাচ্ছে না রাজ্য পুলিশের গোয়েন্দা নেটওয়ার্ক? তৃতীয় প্রশ্ন, পড়ানো নিয়ে আপত্তি পড়ুয়াদের। স্থানীয় মাদ্রাসা থেকে চাকরি গেছিল মুর্শিদাবাদে ধৃত জঙ্গি আব্বাস আলী, পরে নিজেই চালু করে দেয় অনুমতিহীন মাদ্রাসা। খাগড়াগড় বিস্ফোরণের পর প্রকাশ্যে আসা শিমুলিয়ার মতো এই অনুমতিহীন মাদ্রাসাও কি ছিল জঙ্গিদের মগজ ধোলাইয়ের কারখানা? এ প্রশ্ন তো উঠবেই। চতুর্থ প্রশ্ন থাকবে, হিন্দু নির্যাতন থেকে গোটা বিশ্বের নজর ঘোরাতে এবার ইউনূস সরকারের নতুন কৌশল। বিচার শুরু হওয়ার আগেই ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিল বাংলাদেশ। চিঠি পেয়েছি জানালো নয়াদিল্লি। এবার কি পদক্ষেপ নেবে ভারত সরকার? পঞ্চম প্রশ্ন, খুনে অভিযুক্ত তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে আঁতাত হয়েছে সিবিআইয়ের একাংশের। বিস্ফোরক অভিযোগ, ভোট পরবর্তী হিংসায় নিহত কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবারের। বিচার চেয়ে কোর্টে যাওয়ার ভাবনা। এবার দলের ভেতর থেকেই সেটিংয়ের অভিযোগ ওঠায় অস্বস্তিতে বঙ্গ বিজেপি। তবে আজ শুরুতেই আপনাদের দেখাবো মুর্শিদাবাদ থেকে ক্যানিং একের পর এক জঙ্গি গ্রেফতারি হওয়া নিয়ে আশঙ্কা বাড়ছে। দেখুন, কাশ্মীর পুলিশের অপারেশন হোক কিংবা অসম পুলিশের অভিযান, একের পর এক জঙ্গি ধরা পড়ার ক্ষেত্রে একটাই বিষয় কমন, তা হলো বেঙ্গল কানেকশন। যার জেরে ফের প্রশ্ন উঠছে, তবে কি জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ? সেই সঙ্গে জঙ্গিদের জন্য সেফ করিডোরও এখন বাংলা। জম্মু কাশ্মীর পুলিশের তথ্যের ভিত্তিতে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে গ্রেফতার করা হয়েছে কাশ্মীরি জঙ্গিকে। মুর্শিদাবাদ থেকে আনসারুল্লাহ বাংলা টিমের দুই জঙ্গিকে গ্রেফতার করেছে অসম পুলিশ। অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে বাংলায় ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদের খুঁজে বের করতে রাজ্য পুলিশের নেটওয়ার্ক কি করছে? এইটা ওদের নিরাপদ স্থল। কট্টরপন্থীদের যে তৎপরতার ব্যাপারে, আর যারা নাকি অলরেডি অপরাধী বলে চিহ্নিত হয়ে আছে, তাদের ক্ষেত্রে এই রাজ্যটাকে ওরা ব্যবহার করে। কেন রাজ্য সরকারের তরফ থেকে সেরকম কোনো চাপ না আসলে রিয়্যাক্ট করে না। জলপথটা তো অনেক সহজ পথ। আমাদের ওখানে কোস্টাল পুলিশ স্টেশন আছে হয়তো, কিন্তু তারা কতটা তৎপর আমার জানা নেই। ক্যানিং থেকে ধরা পড়া সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গির উদ্দেশ্য ছিল বাংলার মাটিকে ব্যবহার করে বাংলাদেশে ঢুকে সেখান থেকে পাকিস্তানে যাওয়া। আবার বাংলাদেশের নাগরিক সাদ রাডি ভারতে ঢুকে পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়ে পাসপোর্টও বানিয়ে ফেলেছিল। অর্থাৎ আসা যাওয়ার ক্ষেত্রে ট্রানজিট রুট সেই পশ্চিমবঙ্গ। টেররিস্টরা পশ্চিমবাংলাকে একটা ভালো ঘাঁটি বানিয়ে নিয়েছে, আর এখান থেকে সব ডকুমেন্টেশন এখান থেকে তৈরি হচ্ছে। আমাদের এখানকার লোক ধরা পড়েছে যে ফর্জড পাসপোর্ট বানাবার জন্য ডকুমেন্টেশন করত। যতগুলো স্লিপার সেলস আছে তাদের একটা খুব ঘনিষ্ঠ কন্ট্যাক্ট রয়েছে উইথ রুলিং পলিটিক্যাল পার্টি লোকেদের সাথে। এটা যদি না, এটা হচ্ছে ওদের ন্যাশনাল ইন্স্যুরেন্স। ব্যাঙ্গালোরের ক্যাফেতে বিস্ফোরণ কাণ্ডে দীঘার হোটেল থেকে ধরা পড়েছিল দুই জঙ্গি। 2017-য় বুদ্ধগয়া বিস্ফোরণের সঙ্গে যুক্ত অভিযুক্তদেরও এ রাজ্য থেকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের এসটিএফ। আনসারুল্লাহ বাংলা টিমের মতো বাংলাদেশি জঙ্গি সংগঠনের সঙ্গে এখন সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। অন্যদিকে তেহরিক উল মুজাহিদিনের সঙ্গে লস্করি তৈবার মতো পাকিস্তানি জঙ্গি সংগঠনও কি মিলিতভাবে বাংলাদেশের উত্তাল পরিস্থিতির সুযোগ নিয়ে ভারতকে ক্ষতবিক্ষত করার নীল নকশা তৈরি করে ফেলেছে? আর এদের মাথায় রয়েছে পাকিস্তানের মদত। আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এদের টার্গেট এরিয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্লাস ত্রিপুরা, মেঘালয় এবং মায়ানমার। এই যে চাঙ্ক দেখছেন, এই চাঙ্কটাতে আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট একটা অর্গানাইজেশন, খুব 2012 থেকে ভীষণ অ্যাক্টিভ। পাকিস্তানের হাতে তো চলে গেছে বাংলাদেশ,
এবং পিছন থেকে কাজ করছে ISI, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স। ওরা প্রথম যে কাজটা করেছে, যে মিলিটেন্টগুলো জেলে ছিল তাদের ছাড়িয়ে দিয়েছে ওখান থেকে, তাদেরকে এখন গাইড করে এই ইন্ডিয়াতেই পাঠাবে ম্যাক্সিমাম। তারা ইন্ডিয়াতে ঢোকার চেষ্টা করে এখানে ইন্ডিয়াকে ডিস্টেবিলাইজ করবে। কট্টরপন্থী মৌলবাদীদের ভারত বিদ্বেষের খোলা ছাড়পত্র দিয়ে যুদ্ধজিগির তুলছে মোহাম্মদ ইউনূসের সরকার। পাকিস্তানকে দুহাতে স্বাগত জানিয়ে ভারতকে চাপে ফেলতে চাইছে তারা। আর এই আবহেই নয়াদিল্লির ওপর আরও চাপ তৈরি করতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে বলল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সুকান্ত মুখোপাধ্যায়, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, ABP আনন্দ। দেখুন, চলতি বাংলা একটা কথা আছে, একারামে রক্ষে নেই সুগ্রীব দোসর। এও সেরকম ব্যাপার। এতদিন ঘুম উঠছিল বাংলাদেশি জঙ্গিদের কথা ভেবে। ক্যানিংয়ে কাশ্মীরি জঙ্গি গ্রেফতার হওয়ার ঘটনা উদ্বেগটাকে কয়েক গুণ বাড়িয়ে দিল। কেননা ধরা পড়া এই জাভেদ মুন্সি পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত। শুধু তাই নয়, এই মারাত্মক জঙ্গি লস্করে তৈবার নির্দেশেই পশ্চিমবঙ্গে এসেছিল। ভাবুন, বাংলাদেশি জঙ্গিদের নিরাপদ আশ্রয় এই রাজ্য, আবার পাকিস্তানি জঙ্গিদের ট্রানজিট রুটও এই পশ্চিমবঙ্গ। এই আশঙ্কার জায়গা থেকে আজকের অনুষ্ঠান শুরু করব ব্রিগেডিয়ার দেবাশিস দাসকে দিয়ে। ব্রিগেডিয়ার দাস, আমি প্রথমে প্রেক্ষিত নিয়ে প্রশ্নটা তুলব, তার কারণ এখন থেকে মোটামুটিভাবে ঘন্টা 3 আগে একেবারে ইউনূস সরকার ভারত সরকারকে চিঠি দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চাইল। এই রকম একটা সময় এটা ঘটছে যখন একাধিক বাংলাদেশি জঙ্গি, পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত এই কাশ্মীরি জঙ্গি এই রাজ্য থেকে ধরা পড়ছে। কাশ্মীরি জঙ্গির আবার গন্তব্যস্থল ছিল বাংলাদেশ। তো প্রায় 1.5 দশক ব্রিগেডিয়ার দাস, যে পাকিস্তানি জঙ্গিরা সেইভাবে কিন্তু বাংলাদেশকে ভারত বিদ্বেষী কার্যকলাপের ঘাঁটি করতে পারেনি। ISI অ্যাক্টিভিটিও আপনি বারবার বলেন যে অনেকটা কমে গেছিল, রাতারাতি পরিস্থিতি পাল্টে গেছে। কতটা আশঙ্কা দেশ এবং রাজ্যের পক্ষে? বিশাল আশঙ্কা আমাদের সবার পক্ষে, সাধারণ মানুষের পক্ষেও। কারণ যেটা হতে চলেছে এগুলো আমি অন্য রাজ্যে এক্স্যাক্টলি এরকমভাবে দেখেছি। শুরুটা হচ্ছে আর শেষটা হচ্ছে, সেদিন আপনার প্রোগ্রামে বলেছিলাম যে শেষটা কেমনভাবে হবে সেটা। এবার কি হয়, এই যে প্রথম কথা আপনি যেটা বললেন যে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার ব্যাপারে, এটা দেখুন আমাদের বিদেশ সচিব গিয়ে ওনাদের সাথে কথা বলে এসছে। সো এটা একটা লিগ্যাল প্রসিডিওর। এটা ভারতবর্ষ দলাই লামাকে রেখেছে, তাসলিমা নাসরিনকে রেখেছে, তো মানে বললেই ফেরত পাঠিয়ে দেবে সেরকম না। ভারতবর্ষ লিগ্যালি এটা ফাইট করবে। জেনিভা কনভেনশন আছে এবং সবসময় যে এক্সট্রাডিশন ট্রিটি থাকলেই পাঠিয়ে দেয়, তাহলে তো আমাদের কিংফিশারের মালিক তো অনেকদিন আগে চলে আসতো। হ্যাঁ, আমাদের দেশের জেল ভালো না বলে তাকে আসতে দিচ্ছে না অন্য একটা দেশ। আর এটা তো উনি একটা দেশের প্রধানমন্ত্রী ছিলেন, পলিটিক্যাল অ্যাসাইলাম হয়, এগুলো চলতে থাকবে। ওটা ঠিক আছে। তার পদত্যাগপত্র বৈধ কিনা এ নিয়েও প্রশ্ন আছে। এবার হচ্ছে এইখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, একদল মানুষ, রাজনীতিটা ভালো হচ্ছে এখানে, এবং সারাদিন ধরে দেখছি একদল বলছে যে BSF জমি দেয়নি, যেন BSF এর জমি থাকলে ফেন্স হয়ে গেলে যেন একটা হতো না। আরেক দল বলছে BSF হাত ধরিয়ে নিয়ে আসছে পাসপোর্ট অফিসারদের কাছে, এবং পাসপোর্ট অফিসার কেন্দ্রীয় বাহিনী, এবং তারপরে ভোটার আইডেন্টি কার্ড নির্বাচন কমিশন এনআই, এই দুটোর মধ্যে সুন্দরভাবে টেররিস্টরা এক্সিস্ট করছে। আজকের থেকে না, 2002 US এম্বাসি কারা ছিল সেখানে, হুজি, এবং সেই হুজি টেররিস্টদের যে মূল, সে ধরা পড়ে, সে ওই দিনই মানে জানুয়ারি মাসেই পালিয়ে গিয়েছিল দুবাইতে। এই যে পাসপোর্টের গেমটা, এইটা কি লোকে ভাবছে কি পাসপোর্ট করে এখানে সেটেল হতে আসছে? সরি, পাসপোর্ট করে তারা সেটেল হতে আসছে না। পাসপোর্ট করে যেদিন তারা ব্লাস্ট করবে কলকাতাতে, আপনি মিলিয়ে নেবেন, আজ নয় কাল নয় পরশু, সেদিনের আগের দিন তারা বেরিয়ে যাবে সসম্মানে ভারতীয় নাগরিক হিসাবে, এবং তারা আবার পাকিস্তানে গিয়ে ট্রেনিং করবে। আমরা জীবনে অনেক টেররিস্ট ধরেছি, লস্কর তয়বা বলুন, হুজি বলুন, আর ICS বলুন, এবং তাদের ইন্টারোগেশন যখন করা হয় তখন আমরা প্যাটার্নটা জানতে পারা যায়। প্যাটার্নটা হয়, ওরা একটা নিউট্রাল কান্ট্রিতে আসে, এসে ট্রেনিং নেয়, আবার ফেরত আসে, ফেরত এসে আবার ব্লাস্টটা করে, তখন একটা মারাত্মক আশঙ্কার কথা বললেন আপনি। মানে আমি বলছি, ইতিমধ্যেই গোটা দেশ, বাঙালিরা তো বটেই, উৎসবে মেতে উঠেছে। তো এখানে নাশকতার, মানে আমি বলছি যে এক কিশোর ইমেল পাঠিয়েছে যে পার্ক স্ট্রিটে যাবো কালকে, যে সত্যি কিছু ঘটতে পারে, একটা আশঙ্কা কিন্তু মানুষের কাজ করছে। হবেই, এবং এটা মানে দেয়ালে লেখা আছে যেটা হবে, এবং এর জন্য দায়ী কারা? দায়ী আমাদের দারিদ্রতা পশ্চিমবঙ্গের, যে কিছু অল্প পয়সার জন্য দায়ী ভোট ব্যাংক পলিটিক্স, দায়ী একটা পোরাস বর্ডার, দায়ী কিছু করাপ্ট অফিসার সব লেভেলের, মানে পুলিশ, রাজ্য পুলিশের লেভেলের, BSF এর লেভেলের, এবং দায়ী যে সেই, আমি আবার বলছি, সেই 2017 সালের আপনার প্রোগ্রাম ছিল এ বঙ্গে নিরাপদ বঙ্গের জঙ্গি, এবং ওখানেও আমরা গলা ফাটিয়েছিলাম, কিন্তু মানে পুলিশ কর্তারাও ছিল এবং আমিও ছিলাম, এবং কিছুই হয়নি। তো অ্যাকচুয়ালি যে পারে ব্লেম ছেড়ে দিচ্ছে। আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে যে এই নদিয়া, মালদা, আপনার মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, নদীপথ, জলপথ, উপরের পথ সবগুলো ব্লক করে দেবে। ডিস্টার্বড এরিয়া অ্যাক্ট আসবে, সেনাবাহিনী নামবে, ভোট হবে না,
এবং বছরের পর বছর অনেকগুলো রাজ্যে আমি দেখেছি 5 বছর ভোট হয়নি, 8 বছর ভোট হয়নি, তো তখন অন্যরকম কথা বলবে। আরেকটা ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে এইখানে সমস্যাটা কি জানেন, ধরুন আজকে মানে এটা রাজনৈতিক কথাবার্তা, ধরুন আমাদের দেশের এখন যারা আমাদের পশ্চিমবঙ্গের শাসক দল তারা দিল্লিতেও আছে, তারা ধরুন প্রধানমন্ত্রী, আর তাদেরই একজন রেপ এখানে, তাহলে কিন্তু এই বিএসএফ এর দোষারোপটা চলতে পারতো না। এই দোষারোপটা এখন চলছে, তাহলে একটা অন্য কিছু বলা হতো, তখন একটা আমি বলছি যে জবে থেকে জ্ঞান হয়েছে, জবে থেকে সাংবাদিকতা এসেছি তো বটেই, এই কাঁটা তার দেয়া নিয়ে ক কিলোমিটার দেয়া হয়েছে এবং জমি জটে কতটা আটকে আছে সেই বিতর্ক আজও চলছে, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটিটা পাল্টায় না। আমি একবার সলিল ভট্টাচার্যের কাছে আসবো। সলিল দা, এক হচ্ছে খাগড়াগড়ের ঘটনা থেকে, আদৌ কোনো ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিয়েছি? এই 10 বছর 11 বছর 12 বছর আগের একটা অনুষ্ঠানের কথা দেবাশিস দা বলছেন, সেদিন ওই এক সমস্যা এক জায়গায় দাঁড়িয়েছিল। আজকে রাজ্য পুলিশ নিঃসন্দেহে এসটিএফ এর সঙ্গে যৌথভাবে অপারেশন করেছে, গ্রেফতার হয়েছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে টিপ অফ নিয়ে। কখনো টিপ অফ আসছে আসাম থেকে, কখনো কাশ্মীর থেকে, যে এই আমাদের রাজ্যে জঙ্গিরা হয় লুকিয়ে থাকছে, নয় রেকি করছে, নয় নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে, কিন্তু কোনো ইনপুট আমাদের এই গোয়েন্দা বিভাগ নিজস্বভাবে কি পাচ্ছে? আমি বলছি বাংলাদেশের প্রেক্ষিতে কিন্তু এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ গোয়েন্দা তৎপরতা কয়েক গুণ আমাদের রাজ্যে বেড়ে যাওয়া উচিত আমাদের প্রত্যেককে নিরাপদে রাখতে। সেটা হচ্ছে 100 গুণ কমে গেছে, গোয়েন্দা তৎপরতাটা 100 গুণ কমে গেছে। 2014 সালের 2রা অক্টোবর খাগড়াগড়ের মনে একদম, হ্যাঁ, টেলিভিশনে ফাটিয়ে দিল গ্যাস সিলিন্ডার বাস্ট, টেলিভিশনে ফাটিয়ে দিল, বললো টেলিভিশন থেকেও হয়েছে, টেলিভিশন বাস্ট হয়ে গেছে, এটাও তোমার মনে আছে, আমরা সেগুলো দেখেছি এই চ্যানেলেই অনুব্রত মণ্ডল, এবং তাতে বলেছে, হ্যাঁ একদম বলেছে। এবং খালি তাই না, 55টা আইডি রিকভারি হয়েছিল, প্রচুর সিম কার্ড পাওয়া গেছিল, 2 জন টেরোরিস্ট অন দি স্পট মারা গেছিল, পরে প্রমাণিত হয়েছে, 1 জন টেরোরিস্ট ইনজিওর্ড হয়েছিল, এবং আলটিমেটলি এনআইএ ইনভেস্টিগেশন টেক আপ করেছিল, এবং 2021-এ লাইফ ইমপ্রিজনমেন্ট হয়েছে, হি হ্যাজ বিন আন্ডারগোয়িং লাইফ ইমপ্রিজনমেন্ট খাগড়াগড়, তাতেও শিক্ষা হলো না। এইবার তুমি এসো, তোমার হরিহরপাড়া আর নওদা, একদম নওদাতে সে ওখানে থাকছে আজকে পিসির বাড়িতে, আজকে 10-11 বছর ধরে সেখানে থেকে সে বই আর বোরখার ব্যবসা শুরু করেছে, এবং খালি তাই না, সে দুটো ভোটার কার্ড তার আছে, দুটো ভোট কেন্দ্রের, সে হরিহরপাড়া আর নওদার দুটোরই সে ভোট দেওয়ার তার অধিকার রয়েছে। সুতরাং এগুলো হয়েছে। এবার চলে এসো তুমি ক্যানিংয়ে কাশ্মীর থেকে, আর সবচেয়ে তো বড় কথা কি জানো, দুঃখের কথা হচ্ছে, বলছে যে একজন দায়িত্বশীল মেয়র এবং দায়িত্বশীল ক্যাবিনেট মিনিস্টার তিনি বলছেন পশ্চিমবঙ্গ ধরে নিয়েছে। আরে এটা তো নিয়ম যে জম্মু কাশ্মীর থেকে টিপ অফ নিয়ে সেখানকার টিম এলো, তারা খবর দিল, এটা কোঅপারেশন রেট, এরা কোঅপারেট করলো, ধরলো। সবচাইতে যেটা দুঃখজনক, যার বাড়ি থেকে ধরলো, যে তাকে শেল্টার দিল, 2022 সালেও সে এসেছিল, সেখান থেকে ভিক্টোরিয়া দিন ছিল, একদম আমি বলতে চাই ভিক্টোরিয়া মেমোরিয়ালে রেখে করলো, দেখা হয়ে গেছে। দ্য পারসন হু হ্যাড হারবার্ড হিম, আইপিসিতে 216, বর্তমান ভারতীয় ন্যায় 253 বিএনএস, এবং তাকে কিন্তু অ্যারেস্ট করলো না। তাকে অ্যারেস্ট করা ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের কর্তব্য ছিল। তাকে অ্যারেস্ট করে নিজের সুমোটো কমপ্লেন দিয়ে তাকে অ্যারেস্ট করে জানা যেত। আজ এতবার এসছে সে, এই যে তোমার জাভেদ আহমেদ মুন্সি, তার কাছে কে কে এসছে, হু আর দ্য কন্ট্যাক্ট পারসনস, কোথায় কোথায় যেত, অনেক কিছু লিঙ্ক পাওয়া যেত। দিস হ্যাজ বিকাম, ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিকাম দ্য ট্রানজিট রুট between West Bengal and Pakistan and West Bengal and Bangladesh. কোনো সন্দেহ নেই যে এসটিএফ এর যৌথ অভিযানে এরা ধরা পড়ছে, কিন্তু টিপ অফটা কখনো, আবার বলছি, একেবারে পুলিশ চলে আসছে আসাম থেকে, কখনো জম্মু কাশ্মীর থেকে। সব থেকে আশঙ্কার যেটা, এইখানে গত 6 মাসের এই দেশের বিভিন্ন এলাকায় হওয়া ক্রাইমগুলো লক্ষ্য করুন। প্রত্যেকটা ক্ষেত্রে সেটা হতে পারে অর্ডিন্যান্স ফ্যাক্টরিটা, আপনারা জানেন যে কিছু চর ঢুকেছিল, তারা জাল কাগজপত্রের ভিত্তিতে ঢুকেছিল, সেখানেও দেখা গেছে কোথা থেকে যারা জাল কাগজপত্র তৈরি করছে, না এই রাজ্য থেকে। গত 6 মাসের একাধিক ক্রাইম, কোথাও কেরলে, কখনো গুজরাটে, দেখা যাচ্ছে যে এই জাল ভুয়ো কাগজপত্র, সেটা ভোটার্স আইডি, সেটা প্যান, সেটা আধার কার্ড তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে। আমি বলছি এই দুটো র্যাকেট নিঃসন্দেহে পাশাপাশি সমান্তরালভাবে চলা আমাদের রাজ্যের পক্ষে
অত্যন্ত বিপজ্জনক, কোনো সন্দেহ নেই। কেউ মুর্শিদাবাদ থেকে সন্ত্রাসের ছক কষছিল, কেউ ক্যানিং থেকে বাংলাদেশ হয়ে পাকিস্তানে যাবার পরিকল্পনা করেছিল, কেউ বাংলাদেশি জঙ্গি তো কেউ পাক মদতপুষ্ট জঙ্গি। কাউকে অসম পুলিশের তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে, তো কারোর ক্ষেত্রে রাজ্য পুলিশকে তথ্য পাঠিয়েছে কাশ্মীর পুলিশ। কেউ বানিয়ে ফেলছে জাল ভোটার কার্ড, আধার কার্ড, এমনকি ভুয়ো নথি দিয়ে তৈরি পাসপোর্টও চলে এসেছে হাতে। আর তাই বারবার বিরোধীরা একটাই প্রশ্ন তুলছে, পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন কি করছে? পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে এটা জঙ্গিদের সরকার। এর মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরাদ হাকিমরা, জাভেদ খানরা, আর এর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি। শতছিদ্র বাংলার বর্ডার, দীর্ঘ এলাকাতে জমি দেয়নি, বেড়া দেওয়া যায়নি, তাই প্রত্যেকের মধ্যে আতঙ্কের পরিবেশ। এর আগে আমরা দুয়ারে সরকার শুনেছিলাম, এখন দেখলাম দুয়ারে জঙ্গি। পাসপোর্টের ইস্যুতে কখনো কোনোদিন দুর্নীতি হয়নি এ কথা আমি বলতে পারি না, হয়তো হয়েছে কখনো, কিন্তু এরকম ভাবে এই হারে জাল পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড কিভাবে পাচ্ছে তারা আমার জানা নাই। সরকারকে বলতে হবে। তো আজকে পশ্চিমবঙ্গের পুলিশের কাজটা কি? পশ্চিমবঙ্গের পুলিশের কাজ দিদি এবং তৃণমূল দলের মোসাহেবি করা, বাকি টিএমসি পার্টি যারা করে না, কংগ্রেস, সিপিএম, তাদের উপর হামলা করা। বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকে কিভাবে সহজে সকলের মধ্যে মিলেমিশে সব সার্টিফিকেট তৈরি করা যায় তার জ্বলন্ত উদাহরণ বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মোহাম্মদ সাদ রাজি। 10 বছর ধরে মুর্শিদাবাদে ছিল সে। মুর্শিদাবাদে বসেই বানায় ভোটার কার্ড, আধার কার্ড, এমনকি ভারতের পাসপোর্টও। যারা আজ এই অভিযোগগুলো করছেন তারা ভুলে যাচ্ছেন যে সিপিএম জমানায় মার্কিন তথ্য কেন্দ্রে ভয়ঙ্কর জঙ্গি হামলা হয়ে গিয়েছিল, রক্তারক্তি কাণ্ড, পরের পর প্রাণহানি। এখনো অন্য রাজ্যে জঙ্গি গতিবিধি বা ইত্যাদি ঘটছে, ফলে বাংলার দিকে আঙুল তোলা, এরা মিথ্যা বলছেন, এরা ভুলিয়ে দিচ্ছেন। বাংলার সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের লাগোয়া, বর্ডারটা অমিত শাহের বিএসএফ দেখে, তো বিএসএফ ফেল করছে, বাংলাদেশ সীমান্ত থেকে লোক ঢুকছে, সেটা কে ঠেকাতে যাবে? চমকে যাওয়ার মতো ঘটনা হলো বাংলাদেশি নাগরিক সাদ রাজির আধার কার্ডের ঠিকানা রয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়া, অথচ ভোটার লিস্টে হরিহরপাড়ার পাশাপাশি নওদারও ঠিকানা দেওয়া রয়েছে, আবার পাসপোর্টে রয়েছে হরিহরপাড়ার ঠিকানা। মোহাম্মদ সাদ রাজির ভোটার কার্ডে নাম মোহাম্মদ সাব শেখ, অর্থাৎ খাতায় কলমে আপাদমস্তক ভারতীয় নাগরিক সেজে বসেছিল সে। আর বাবা আগে তো এখানেই থাকতো, তারপরে ও তো ওখানে বাসিন্দা। এই সাদের জন্ম তো বাংলাদেশেই। কার? ওই যে ছেলেটি সাদ সবই বাংলাদেশে। প্রশাসন সূত্রে খবর, 2023-এর আগস্টে সাদ রাজি ভোটার কার্ডের ঠিকানা নওদা থেকে হরিহরপাড়ায় বদল করে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো বর্তমানে নওদা ও হরিহরপাড়ায় দু জায়গার ভোটার লিস্টে নাম রয়েছে তার। এখানে ভোট লিস্টে কিভাবে আমরা জানি না, এখন তো ভোট এখানে কোনোদিনই দেয়নি, এখানে তো সবসময় থাকে না, তো আমরা কি করে বলবো? ও দাদুর বাড়িতে এসছে সেইভাবে থেকেছে, এবারে ওর যে ভিতরে এইভাবে করেছে আমরা সব বলতে পারবো না। এত সহজে কিভাবে জঙ্গিরা এখানে গাঁজা কাঁদিয়ে থাকতে পারছে? কার্যত হাতের মোয়ার মতো যাবতীয় সরকারি নথি কিভাবে হাতে পাচ্ছে তারা? উজ্জ্বল মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, মোডাস অপারেন্ডিটা বাঙালির খুব চেনা, সেটা হচ্ছে সামনে খারিজি মাদ্রাসা, পেছনে স্লিপার সেল। একেবারে খাগড়াগড়ে ঠিক এটাই হয়েছিল, শিমুলিয়া মাদ্রাসার কথা তারপরে এই অনুষ্ঠানে একেবারে সিরিজ করে আমরা সামনে এনেছিলাম। এখানেও দেখুন সেই অনুমোদনহীন মাদ্রাসা, হরিহরপাড়ায় একেবারে এক মডেল। এই আব্বাস আলী প্রথমে মাদ্রাসার শিক্ষক হিসেবে জয়েন করলেন, পড়াতে পারেন না, কর্তৃপক্ষের কাছে ছাত্ররা বলল যে উনি পড়াতে পারেন না, মাদ্রাসা ছেলে আব্বাস পালালেন, নিজে মাদ্রাসা খুলে ফেললো। সেই খাগড়াগড়ের গল্প। আমি এটা নিয়েই অনির্বাণের কাছে আসবো। বলছি ইনপুটগুলো, গোয়েন্দা ইনপুট, সেটা কি এই মুহূর্তে এই পাশের সীমান্তের ওপারে বাংলাদেশ উত্তাল, আরও বেশি, আরও নির্ভুলভাবে রাজ্য পুলিশ এবং এ বিষয়ে যারা কাজ করেন এসটিএফ এবং অন্যান্য উইংয়ের কাছে থাকা উচিত না? নিশ্চিতভাবে উচিত, কিন্তু এক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে, যখন আমরা জঙ্গি যোগ বা এই ধরনের আন্তর্জাতিক অপরাধীদের কথা বলছি, সেখানে কোনো একটি রাজ্যের পুলিশ, এটা পশ্চিমবঙ্গ হোক, আসাম হোক, কাশ্মীর হোক, যেই হোক, তারা একা একা গোটা কাজটা করবে বিচ্ছিন্ন দ্বীপের মতো, এটা কখনো হয় না। এটা প্রত্যেকটি রাজ্যে, এটা কোঅর্ডিনেশনটাই হচ্ছে স্ট্রেংথ। কোঅর্ডিনেশন, আমি বলছি ইনপুট আরো বাড়া উচিত না?
ইনপুট কোথা থেকে আসবে? ধরুন আজকে আপনি একটা কথা বললেন যে পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত এই জাভেদ আহমেদ মুন্সি যার কথা বললেন, অর্থাৎ তিনি, আমি ধরে নিলাম পশ্চিমবঙ্গ সেফ হবেন, এখানে পোরাস বর্ডার ইত্যাদি, তিনি তো কাশ্মীরের বাসিন্দা, পাকিস্তানে গেছেন, প্রশিক্ষণ নিয়েছেন, ফিরে এসেছেন, হয়তো আবার গেছেন, আবার ফিরে এসেছেন, তাহলে কাশ্মীরের কথা কি বলবেন? উদাহরণ মুর্শিদাবাদে এসে বসে আছেন, এখানে জাল কাগজপত্র, আধার, ভোটার সব তৈরি করে ফেললেন মাসের পর মাস। এটা তো একটা সার্ভেলেন্সের ব্যাপার। নিশ্চয়ই সার্ভেলেন্সের প্রয়োজন তো 100 বার, আমি এখানে সুমন্ত যেটা বলছি সার্ভেলেন্সের প্রয়োজন নেই বলিনি। এই সার্ভেলেন্সের দায় বা দায়িত্ব রাজ্য পুলিশ বা রাজ্যের গোয়েন্দাদের যেমন রয়েছে, ওই ইউনিয়ন সরকারের যে বড় বড় মাথাগুলো বসে আছে, যারা এই এনআইএ বলুন, তাদের যে আইবি বলুন, তাদের RAW বলুন, যাবতীয় প্রত্যেকের কিন্তু কোঅর্ডিনেট এফার্ট দরকার। এইখানে আপনি যদি বিজেপি বনাম, তৃণমূল বনাম, CPM বনাম, কংগ্রেস এই লজিকে চলে যান, তাহলে এর কোনো সমাধান নেই। কারণ যে মুহূর্তে আপনি একটা জঙ্গি নেটওয়ার্কের কথা বলছেন, আমি তো এখানে বলতেই পারি যে 2023 সালের 25শে নভেম্বর কাশ্মীরের ত্রেহেগামে দুজন বিজেপি নেতা অ্যারেস্ট হয়, যারা লস্কর-ই তৈয়বার অ্যাক্টিভ টেররিস্ট তারা সেই সময় দাঁড়িয়ে। তাহলে বিজেপি সেই সময় দাঁড়িয়ে জম্মু কাশ্মীরে এটা কেউ বলছে না যে যারা জঙ্গি তারাই তৃণমূল, শুধু বলছে যে যেহেতু জঙ্গি নেটওয়ার্কটা আছে, সেহেতু ইন্টেলিজেন্স নেটওয়ার্কটা প্যারালাল, অনেক সতর্ক হওয়া উচিত, বিশেষ করে আজকের দিনে বাংলাদেশের ঘটনার পর। ইন্টেলিজেন্স নেটওয়ার্কটা শুধুমাত্র ডিপেন্ডেন্ট অন ওয়েস্ট বেঙ্গল পুলিশ নয়, আমার পয়েন্টটা এইটুকু। সেখানে ধরুন BSF এর তো নিশ্চয়ই ইন্টেলিজেন্স আছে, তাদের সঙ্গে রাজ্য পুলিশ, তাদের সঙ্গে আইবি, রাজ্য পুলিশকে ধন্যবাদ দেওয়া উচিত যে প্রত্যেকটা ইনপুট বাইরের স্টেট থেকে, কখনো আসাম থেকে, কখনো কাশ্মীর থেকে রাজ্য পুলিশের কাছে আসছে। অর্থাৎ আমি বলছি বাংলা অন্য একজন বিরোধী শাসক দল নেত্রী আছেন বলে ইনপুট আসছে না সেরকম নয়, কিন্তু একটা উদাহরণ অনির্বাণ দাও যেখানে পশ্চিমবঙ্গ পুলিশ অন্য রাজ্যে গিয়ে ডিটেক্ট করে আসছে বা ইনপুটের ভিত্তিতে গ্রেফতার করেছে। না, অন্য রাজ্যে গিয়ে জঙ্গি গ্রেফতার করুক না করুক, কলকাতা পুলিশের STF তো এই রাজ্য থেকে বা কলকাতা থেকেও গ্রেফতার করেছে। এটা তো খুব আইসোলেটেড ঘটনা নয় যে আজকে প্রথম গ্রেফতার হলো বা গতকাল গ্রেফতার হলো, একাধিক ঘটনা হয়েছে। আমার পয়েন্ট হচ্ছে আপনি যখন জঙ্গি কার্যকলাপের কথা বলছেন, যেখানে পাকিস্তানের কথা আসছে, যেখানে বাংলাদেশের কথা আসছে, যেখানে হতে পারে পেছনে কখনো চীনের কথাও আসতে পারে, আমি বলতে পারবো না, এই ধরনের আন্তর্জাতিক নেটওয়ার্কের প্রসঙ্গ যখন আসছে, সেখানে আপনি একা কলকাতা পুলিশ, একা রাজ্য পুলিশের ঘাড়ে দায়টা ঠেলে দিলে হবে না। একা ভাবার প্রবণতাটাও খুব বিপজ্জনক। ইন্টেলিজেন্স যেটা একটা সোর্স ইনফরমেশন, যেটাকে কাল্টিভেট করতে হয়, যার জন্য সরকার প্রত্যেকটা প্রদেশের, পশ্চিমবঙ্গ সরকারটা সোর্স মানি দেওয়া হয়। ইন্টেলিজেন্স আর বর্ডার আইবিতে একটা বর্ডার সেকশন আছে। এই বর্ডারে যারা ইনফিল্ট্রেশন করে, যারা টেররিস্ট যে গ্রুপটা আছে, তাদের জন্য একটা পার্টিকুলার একটা সেকশন আছে, যাদের কাজই হচ্ছে তাই ইনপুট কালেকশন করা, ইন্টেলিজেন্স কালেকশন করা। আমার রাজ্যে পাশাপাশি শরীরটা মাথায় রাখতে হবে যে ধরুন বাংলাদেশের জঙ্গিরা, গুন্ডারা, তারা মেঘালয়ে গিয়ে লুটপাট করে পশ্চিমবঙ্গে চলে আসছে কেন? তার মানে তারা ভাবছে যে এখানে নিরাপদে থাকতে পারবে। এটা ঘটনাগুলোর ভেতরে দেখলেই পরিষ্কার হয়ে যায়। শেল্টার, এবং খালি তাই না, মোডাস অপারেন্ডিটা তো তোমাকে বার করতে হবে। পুলিশের কাজ কি? ডিটেকশন অ্যান্ড প্রিভেনশন অফ ক্রাইম। এটাই তো ক্রাইম। টেরোরিজম ইজ এ ক্রাইম, হাইয়েস্ট ক্রাইম অফ দ্য কান্ট্রি। উনি যেটা বলছেন, অনির্বাণ যেটা বলছে, আই কোয়াইট এগ্রি যে হ্যাঁ, এটা একটা কোঅর্ডিনেশনের দরকার, সেটা পরে। বাট প্রাইমারিলি আজকের এই রোবাস্ট ডিজিটাল অ্যাপ্লিকেশনের যুগে, আজকে আমি কখন মেঘালয় থেকে আসবে, কখন ত্রিপুরা থেকে লোক আসবে, ত্রিপুরার লোক আমাকে এসে বলবে, আর আমি তাকে কোঅপারেট করলাম, ক্রেডিট আবার আমি না। শুনুন, আমি একটা লাইন বলি, এখানে যে কাশ্মীরের যে জঙ্গির কথা বলা হচ্ছে, সেই কাশ্মীরে কিছু একটা ঘটনা ঘটিয়েছে, সেই টিপ অফ তো ন্যাচারালি জম্মু কাশ্মীর পুলিশই দেবে, এটা তো অন্য কেউ দিতে পারবে না। তারা এখানে টিপ অফ দিয়েছে, যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছে। আমি তো যদি কাউন্টার আর্গুমেন্ট দিতে চাই, জম্মু কাশ্মীরের পুলিশ তখন ধরতে পারেনি, অন্যান্য রাজ্যের মাঝখান দিয়েছে। আমি যদি এখন এই তর্কে ঢুকতে চাই, এই তর্কের তো কোনো শেষ নেই। আজকে যেখানে সে ঘটনা ঘটিয়েছে সেইখানকার পুলিশ টিপ অফ দিয়েছে, যৌথ অভিযানে ধরা পড়েছে। মুর্শিদাবাদে যে দুজন ধরা পড়েছে তারা তো মুর্শিদাবাদেই থাকতো, সেখানেই জাল কাগজপত্র নথি তৈরি করেছিল। কিন্তু আমি এই তুতু ম্যামের জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে হরিহরপাড়ার ওই খারিজি মাদ্রাসা, অনুমোদনহীন মাদ্রাসার যে ছকটা, যে ছক কিন্তু শুরু হয়েছিল, প্রথম সামনে আসে বুদ্ধদেব ভট্টাচার্যের সময়। তিনি সরব হয়েছিলেন, 24 ঘন্টার মধ্যে পার্টির চাপে তিনি বয়ান বদল করেন। সে 2004 সালের কথা। কিন্তু তার আগে আমি দ্রুত একবার দেখাবো এই হরিহরপাড়ায় এই যে আব্বাস আলী, তার মোডাস অপারেন্ডিটা ঠিক কীরকম ছিল দেখুন। অসম, বাংলা ও কেরল। 18 ডিসেম্বর এই 3 রাজ্য থেকে আনসারুল্লাহ বাংলা টিমের 8 কুখ্যাত জঙ্গিকে গ্রেপ্তার করেছে অসম পুলিশ।
ধৃতদের মধ্যে রয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার 2 বাসিন্দা আব্বাস আলী এবং মিনারুল শেখ। এবার এই আব্বাসের সঙ্গে মিলল অনুমোদনহীন মাদ্রাসা যোগ, যা ইতিমধ্যে উস্কে দিয়েছে খাগড়াগড় কাণ্ডের স্মৃতি। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে এই অনুমোদনহীন মাদ্রাসা খুলে ফেলেছিল আব্বাস, কিন্তু নিজের এই মাদ্রাসা খোলার আগে 2023 সালের মার্চ মাস নাগাদ হরিহরপাড়ার বারুইপুর অঞ্চলে এই বেসরকারি মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগ দিয়েছিল আব্বাস। কিন্তু ঠিকঠাক পড়াতে না পারায় 6-7 মাসের মধ্যে তার নামে অভিযোগ করে মাদ্রাসার ছাত্ররা, আর সেটা আজ করতে পেরেই পালায় আব্বাস। এই আড্ডার মারফতে উনি ছিলেন, কয়েকজনে ছিল, বেশি আসেনি, 2-4 জন। তারপরে ওনাকে নির্বাচন করা হয় মানে এই হিসাবে। তারপর কয়েক মাস ক্লাস চলার পরে ছাত্রদের অভিযোগ আসলো যে আমরা যেটা চাইছি আমাদের মনোভূত হয়েছে না, আপত্তি হয়েছিল। সেজন্য আমরা বসেছিলাম কিছু আপোষে, তো ওনার কানে যায় যে আমার বিরুদ্ধে অভিযোগ আসছে ছাত্রদের। এরপর 2024-এর শুরুতে বাড়ির কাছে এই বাড়িটি ভাড়া নেয় আব্বাস আলী। 1 বছরের চুক্তি মতো প্রথমেই দিয়ে দেয় 25,000 টাকা। কোনো রকম অনুমোদন ছাড়াই শুরু করে মাদ্রাসা। আব্বাস এই বাড়িতেই মাস 6 ধরে একটা বেসরকারি মাদ্রাসা খুলেছিলেন এই বাড়িটা ভাড়া নিয়ে। গতকাল থেকেই এই স্কুলটি কিন্তু বন্ধ হয়ে গেছে এবং গ্রেপ্তারের পরেই একেবারে তালাচাবি পড়ে গেছে এই স্কুলে। স্থানীয় বাসিন্দারা বলছেন, হরিহরপাড়ার পাশাপাশি মুর্শিদাবাদের অন্যান্য অংশ, এমনকি নদিয়ার কিছু অংশ থেকেও প্রায় 30-35 জন ছাত্র আব্বাসের মাদ্রাসায় ভর্তি হয়েছিল। মাস 6 হলো তো বললো যে আমি ওই করব, বাচ্চা ছেলে পেলে পড়াবো, তাই বলে লিয়েছে। দিনে পড়তো, রাত্রি সন্ধ্যার সময় চলে যেত। 2014 সালে বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের পরেই তো এ রাজ্যে জেএমবি জঙ্গিদের রমরাবার কথা সামনে আসে। এনআইএ তদন্তে উঠে আসে কি করে মুর্শিদাবাদের লালগোলার মকিমনগর থেকে ডোমকলের ঘোড়ামারা, বর্ধমানের মঙ্গলকোটে শিমুলিয়ায় একের পর এক বেআইনি মাদ্রাসায় কার্যত জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র খুলে ফেলেছিল সন্ত্রাসবাদীরা। জঙ্গি প্রশিক্ষণ থেকে মগজ ধোলাই পুরোটাই সেখানে চলতো। এবার আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি আব্বাস আলীও কি অনুমোদনহীন মাদ্রাসা খুলে তেমনই কিছু করতে চাইছিল? মাদ্রাসায় কোনো জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় না। আমি বলবো, এই মাদ্রাসার নাম করে যারা দেশ বিরোধী, ভারত বিরোধী কার্যকলাপ করে, সেটা আমরা কখনো তাদেরকে সমর্থন করি না। নানা মহলে প্রশ্ন উঠছে, অনুমোদনহীন মাদ্রাসাগুলির একাংশ কি অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠছে? জঙ্গিরা মাদ্রাসা খুলছে, জঙ্গিরা এতিমখানা খুলছে, কিন্তু আমাদের এখানে সীমান্তে বিভিন্ন ধরনের কাজকর্মের সঙ্গে যারা লিপ্ত, বালি পাথর গরুর সঙ্গে যারা লিপ্ত, তারা এদের ফান্ডিং করে। এর মধ্যেও এমন কিছু কিছু অপরাধ হয়েছে এই ধর্মীয় ভেদাভেদের, তাতে তদন্তের পর দেখা যাচ্ছে সেখানে কিন্তু হিন্দুদের মধ্যে থেকেও আপত্তিকর কাজের অভিযোগ এসছে। তো সুতরাং কোনো খারাপ কাজ মানেই একটা নির্দিষ্ট ধর্মের দিকে দাগিয়ে দেয়া, বিজেপির এই খেলাটা আরো ভেদাভেদ বা এই সমস্যা ডেকে আনছে। কোনো কোনো জঙ্গি ধরা পড়ছে, কিন্তু আরো জঙ্গি কি আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে? রাজীব চৌধুরী, অনির্বাণ বিশ্বাস ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। ঠিক যেমন এই কাঁটাতার আর সীমান্ত ঘেরা নিয়ে বিতর্ক চলে, ঠিক এই খারিজি মাদ্রাসা বা অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে একই বিতর্ক চলে। বুদ্ধদেব ভট্টাচার্য 2004 সালে পাবলিকলি যে মন্তব্য করেছিলেন, সেখান থেকে 48 ঘন্টার মধ্যে তার সম্পূর্ণ বয়ান পাল্টাতে হয় পার্টির চাপে। 2014 সাল অর্থাৎ 2004 সালে বুদ্ধদেব ভট্টাচার্য এই বক্তব্য তুলে ধরার পর 10 বছর পরে খাগড়াগড় বিস্ফোরণ হচ্ছে। বর্ধমান এবং মুর্শিদাবাদে একেবারে অফিসিয়ালি এনআইএ জানালো যে কিভাবে জঙ্গি প্রশিক্ষণের কাজে লাগানো হচ্ছে এই খারিজি মাদ্রাসা। আর একটু এগিয়ে আসুন, 2019 সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি তখন বলেছিলেন বর্ধমান এবং মুর্শিদাবাদের কিছু অনুমোদনহীন মাদ্রাসাকে জঙ্গিরা ব্যবহার করছে, একদম সরকারিভাবে বলেছিলেন। 2022 সালের মার্চ মাসে হাওড়ার বাঁকড়া থেকে জেএমবি জঙ্গি সন্দেহে ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করা হলো, এবং এটা কিন্তু করেছিল আমাদের রাজ্য সরকারের স্পেশাল টাস্ক ফোর্স। অর্থাৎ এই মাদ্রাসাকে সামনে রেখে মগজ ধোলাইয়ের কারখানা করে পেছনে জঙ্গি কার্যকলাপ, স্লিপার সেল ইত্যাদি, এই মডিউলটা কিন্তু বহুদিন ধরে চলছে। এটা কখনো কখনো সামনে আসে, কিন্তু
ছবিটা পাল্টায় না। আমি অবশ্য উল্টো দিক থেকে তরুণজ্যোতি তিওয়ারির কাছে আসবো। তরুণ, এক হচ্ছে যে তৃণমূল আজকেও একেবারে সাংবাদিক সম্মেলন করে বলেছে পুরোটা বিএসএফের দায়, এবং তাদের যুক্তি উড়িয়ে দেওয়ার মতো না। কেন? সীমান্ত দিয়ে গরু পাচার হচ্ছে, চাল পাচার হচ্ছে, অনুপ্রবেশ চলছে, এই গোটা দায়টা তো তৃণমূলের মুসলিম তোষণের হতে পারে না। কাঁটা তার পুরোটাই নেই, একেবারে সঠিক তথ্য, কিন্তু তা বলে বিএসএফও তো হাত পা গুটিয়ে বসে থাকতে পারে না, মানবে? সুমনদা, আজকে দিনে আলোচনাটা মুই চোর না তুই চোরের নয়, আলোচনাটা দেশের। যখন এটা আইডি ব্লাস্ট হবে বা বোম ব্লাস্ট হবে, এখানে অনির্বাণ আছে, আমি আছি, আমার ফ্যামিলি নিয়ে গেলে বোমটা জিজ্ঞেস করবে না ও তৃণমূল করে না ও বিজেপি করে, জিজ্ঞেস করে ফাটবে না। সাধারণ মানুষরা মরবে, আমার তোমার মতো সাধারণ মানুষ যারা রাস্তাঘাটে যাবে, কোনো প্রোগ্রামে যাবে, তারা মরবে। দেখো একটা ঘটনা, আজকে তৃণমূলকে দায়ী করতাম না, একটা ঘটনা দিয়ে আজকে রিসেন্ট সম্প্রতি এটা তোমরা দেখেছো, তসলিমা নাসরিনের টুইট আবার যাচ্ছে, কি হয়েছে তার উপন্যাস লজ্জার বেস করে একটা নাটক গোবরডাঙ্গা এবং হুগলির পান্ডুয়াতে মঞ্চস্থ হওয়ার কথা ছিল, বাংলাদেশের পটভূমিতে এটা লেখা, সেটা এখানে বন্ধ করে দেওয়া হলো। পুলিশ তরফ থেকে নাকি বলা হয়েছে, আমি না, তসলিমা নাসরিন বলেছে, ওখানকার মুসলিমরা নাকি দাঙ্গা করতে পারে। বাংলাদেশে এটা ঘটনা, সেখানকার মুসলিমরা দাঙ্গা করতে পারে, এটা বলে রাজ্য সরকার এবং তার পুলিশ কি বার্তা দিল যে বাংলাদেশের মৌলবাদীরা, যার জন্য তসলিমা নাসরিন পালাতে বাধ্য হলো, তারা এখন পশ্চিমবঙ্গে আছে, তাদের অসুবিধা হবে। সালমান রুশদি 2013 সালে পশ্চিমবঙ্গ সরকার আসতে দেয়নি, 2016 তারেক ফাতেহকে আসতে দেয়নি, 2013 দুঃসহবাস, তসলিমা নাসরিনের সেই বিখ্যাত মানে একটা লেখা নিয়ে যে আকাশ 8 নামই করছি, যে চ্যানেলটা একটা সিরিয়াল হতে দেয়নি। এই মানে নিরপেক্ষতা বা সকল্ড মানে সেকুলারিজমের ধারক এবং বাহক বামফ্রন্ট 2007 সালে এই তসলিমা নাসরিনকে এখানে চলে যেতে বাধ্য হলো। পাকড়া কথা আমাদের মনে আছে। দেখো আজকে বলতাম না, না হলো, কেউ কথা রাখেনি, আমি বুঝলাম, কিন্তু তুমি বিএসএফ, আমি আসছি আমি বলতাম না, তৃণমূলকে একদম দুগ্ধ বয়স শিশু মনে। তোমাদের একটা প্রতিবেদন দেখছিলাম আমি, তার 20 সেকেন্ডের ভিডিও, আমি অডিওটা শুনতে হবে, তোমরা চালাচ্ছি। ভদ্রমহিলার নাম হচ্ছে রত্না বিশ্বাস, তৃণমূলের বারাসাতের চেয়ারম্যান। ভোটের সময় 2023 কি বললো মনে আছে? মনে করো, মানে বাংলাদেশি ভোটারদের তিনি বলছেন যারা বাংলাদেশি আছেন এখানে আসুন, কি জাকির দানা কে আছে তার সাথে যোগাযোগ করবেন, তিনি নামটা তুলে দেবেন। আমি আজ কোনো কথা বলতামই না, যদি না দেখতাম পাসপোর্ট ভেরিফিকেশনে এখানে জালিয়াতি হয়, আধার জালিয়াতি হয়, যদি না দেখতাম এই খারিজি মাদ্রাসা যার কথা বুদ্ধবাবু সেই কবে বলে গেছিল তার বিরুদ্ধে আজ পর্যন্ত ব্যবস্থা না হয়, আমি দেখতাম না যদি এখানে জেএমবি, এলইটি, জেইএম, লস্করি তাইবা আরও যা যা আছে সব বিখ্যাত জঙ্গি গোষ্ঠীগুলো এখান থেকে দাঁ ধরা পড়তো, আমি দেখতাম না বর্ডার যদি সিল হতো, আমি দেখতাম না যদি ভোট ব্যাংকের পলিটিক্সের জন্য সাথে মুখ্যমন্ত্রী চুপচাপ থাকতেন। আমাদের ফিরহাদ হাকিম বলেছিলেন না যে সংখ্যাগরিষ্ঠ হতে হবে আমাদেরকে, সংখ্যাগরিষ্ঠ কিভাবে হবে? অনুপ্রবেশ করি। ফিরহাদ হাকিম যখন বলেছেন এত কথা শুনলাম, আমি বুঝতে পারলাম না যে জাভেদ মুন্সি যে রয়েছে, যে পাকিস্তানের প্রশিক্ষণটা নিতে গেল কিভাবে, যে সময় দাঁড়িয়ে ভাই অমিত শাহ গোটা জম্মু কাশ্মীর কন্ট্রোল করছে, কোনো রাজ্যের নির্বাচন হয়নি সেখানে, তাহলে তুমি দায়টা নিজের ঘাড়ে নেবে কি নেবে না সেটা আমাকে বুঝিয়ে দাও। আজকে এখানে গ্রেপ্তার হয়েছে, খুব ভালো, বুঝলাম রাজ্য সরকার খুব খারাপ কাজ করেছে। একটি লোক কাশ্মীর থেকে পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়ে আবার এখানে ফেরত আসছে, সেখানে তোমার অমিত শাহ গোটাটা চালাচ্ছে, কি কাজ করছিল সেখানে? তোমাদের প্রতিরক্ষা মন্ত্রক কি কাজ করছিল? তুমি আজকে গোটা তৃণমূলের ঘাড়ে দিয়ে বেরিয়ে যেতে চাইছো ভাই? 2017-তে ধ্রুব সাক্সেনা তোমাদের মধ্যপ্রদেশের নেতা আইএসআই এর সঙ্গে যোগাযোগের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল, একের পর এক জঙ্গি সংগঠনের সঙ্গে বিজেপির যোগ পাওয়া গেছে। সাদ রাদি যে ধরা পড়লো, সাদ রাদির বৌদি কে ছিল? সাদ রাদির কোন বৌদি ছিল যে সাদ রাদির কাগজ করে দিল? আমি আবার বলছিলাম পুরোনো কথা, আমি বলছি কে কার ঘাড়ে দিচ্ছে, কিন্তু সাধারণ মানুষের মুন্ডুটা ঘাট থেকে নেমে যাওয়ার অবস্থা হচ্ছে। কেন বলছি? এই যে জাভেদ মুন্সি গ্রেফতার হলো, এ আইইডি তৈরিতে সিদ্ধহস্ত, শ্রীনগরের এই বাসিন্দা, আগ্নেয়াস্ত্র চালাতে অত্যন্ত পারদর্শী, এবং এই মুহূর্তে যখন বড়দিনের উৎসব শুরু হতে চলেছে, শুরু হয়ে গেছে বহু এলাকায়, নিঃসন্দেহে তখন যদি কেউ জানতে পারে যে এই ক্যানিং থেকে যাকে গ্রেফতার করা হয়েছে এই কাশ্মীরি জঙ্গি, সে কলকাতায় আসার ছক কষছিল, আমি বলছি হ্যাঁ, আশঙ্কা হয় বই কি। দেখুন, কাশ্মীর থেকে দিল্লি, সেখান থেকে বিমানে কলকাতা, এরপর গাড়িতে চেপে ক্যানিং, প্রায় 2300 কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল কাশ্মীরের সন্দেহভাজন জঙ্গি। কিন্তু এখানেই শেষ নয়,
গোয়েন্দা সূত্রে খবর, ক্যানিং থেকে চোরা পথে বাংলাদেশ হয়ে পাকিস্তান যাওয়ার ছক ছিল। বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, পরিকল্পনা ছিল পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে নদীপথে পালানোর। রবিবার দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে জঙ্গি জাভেদ আহমেদ মুন্সিকে গ্রেপ্তার করেছে জম্মু কাশ্মীর পুলিশ। ক্যানিং ও বাংলাদেশের মধ্যে রয়েছে জল সীমান্ত, রয়েছে একাধিক পথ। যেমন একটি রুট ক্যানিং থেকে উত্তর 24 পরগনার সন্দেশখালী হয়ে বাংলাদেশ, ক্যানিং থেকে ধামাখালী সড়ক পথে 30 কিলোমিটার। এই পথে গেলে ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলার কালীগঞ্জ। ক্যানিং থেকে বাই রোডে 30 কিলোমিটার দূরে এই ধামাখালীতে আসা, এবং ধামাখালী থেকে আমার বাঁদিকে সোজা যে রাস্তা দেখা যাচ্ছে জলপথে, এটা রায়মঙ্গল নদীর দিকে যাচ্ছে, এবং সেখান থেকে রায়মঙ্গল নদী হয়ে যে রাস্তা হেমনগর, এবং হেমনগর থেকে বাংলাদেশের দিকে যাওয়া যায়। এক্ষেত্রে এখান থেকে কিন্তু রায়মঙ্গলের কাছ থেকে বহু জাহাজ যারা বাংলাদেশের দিকে যায় সেখান থেকে তারা পালিয়ে যাওয়ার ছক কষেছিল। এখান থেকে ধরুন আমি বাংলাদেশ যেতে চাইছি জলপথের মাধ্যমে, সেটা কোন রাস্তা রয়েছে? সোজা তো বোধহয় এই যে রাস্তা নদীপথ যাচ্ছে, আচ্ছা রায়মঙ্গল। হ্যাঁ, রায়মঙ্গল এখান থেকে ধামাখালী হয়ে রায়মঙ্গল, কলাগাছিয়া হয়ে রায়মঙ্গল যাবে। তারপর ওখান থেকে গাড়িপথেও যেতে পারো, জলপথেও যেতে পারো। বাংলাদেশের কাছে আধা ঘন্টা 45 মিনিট। জলপথে যাওয়া যাবে। তবে এই পথে বিএসএফ এর নজরদারি বেশি থাকায় বেআইনি পারাপার কঠিন। এদিকে ধামাখালী ঘাট থেকে রায়মঙ্গল নদী ধরে হিঙ্গলগঞ্জের হেমনগরে পৌঁছতে পারলে বাংলাদেশ হাতের মুঠোয়, ওপারে সাতক্ষীরা জেলার কৈখালী। অন্যদিকে অপর আরও একটি রাস্তা যেটা চোরা রাস্তা হিসেবে অনেকেই ব্যবহার করে থাকে, সেটা এই যে রাস্তা রয়েছে এখান থেকে উল্টো দিকে যে রাস্তা, সেখান থেকে টোটো ধরে খুলনা, এবং খুলনা থেকে ভান্ডারখালী হয়ে সেখান থেকে কিন্তু যে রাস্তা রয়েছে এই প্রান্ত থেকে লেবুখালী, এবং লেবুখালীর উল্টো দিকে যদি লেবুখালীতে পৌঁছে যাওয়া যায় তার উল্টো দিকে বাংলাদেশ। ধামাখালীতে খুলনা, খুলনাতে ভান্ডারখালী, ভান্ডারখালীতে লেবুখালী, এই রাস্তা ছাড়া লেবুখালীর উল্টো দিকে বাংলাদেশ। হ্যাঁ, খুব বেশি সময় লাগে না, 1 ঘন্টার ভিতরে পৌঁছে যাওয়া যায়। আরেকটি রুট সুন্দরবন হয়ে বাংলাদেশ, ক্যানিং থেকে সড়ক পথে 50 কিলোমিটার ঝড়খালী, সেখান থেকে নদী পেরিয়ে বাংলাদেশ। ক্যানিং থেকে জলপথে বা সড়ক পথে দুইভাবে যদি ঝড়খালী এসে যাওয়া যায়, এবং সেখান থেকে এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি সেটা যে মাতলা নদী হেরোভাঙা নদীতে এসে মিশছে, এবং অপর প্রান্তে দেখা যাচ্ছে ম্যানগ্রোভের গভীর জঙ্গল। এই যে রাস্তা এখান থেকে নেতিদোপানি বা দোবাকি ক্যাম্প সেই দিকে যাওয়া যাচ্ছে, এবং তার পাশ থেকে একাধিক খাড়ির রাস্তা রয়েছে, এরকম একাধিক চোরা পথ রয়েছে বাংলাদেশে যাওয়ার। সজনেখালী অফিস দিয়ে হয়ে ওখান থেকে জঙ্গলের ভিতর দিয়ে খাড়ি নদী ধরে ধরে যাওয়া যায়। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্তের দৈর্ঘ্য 2216 কিলোমিটার। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, ভারত ইতিমধ্যে প্রায় 1600 কিলোমিটার এলাকায় কাঁটাতার বসানোর কাজ শেষ করেছে। ওরা আগে জমি দিক, তারপরে বিএসএফ এর উপরে আঙ্গুল তুলবে। 72টা জায়গায় বিএসএফ কে জমি দিচ্ছে না। এই কাঁটাতারের গোটা ফেলিওর, সীমান্ত পাহারা দেওয়ার ব্যর্থতা, গোটাটার দায় হচ্ছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের। সূত্রের খবর, ধৃত জঙ্গির কাছ থেকে মিলেছে হাতে লেখা বেশ কিছু নোট। নোটগুলি ডিকোড করে তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে গোয়েন্দারা। পুলিশ সূত্রে খবর, মোবাইল ফোন থেকে যাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তাদের বিষয়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। শীতের সময় বহু সালের ব্যবসায়ী কাশ্মীর থেকে রাজ্যে আসেন, ফলে এই সময় এখানে এলে কেউ সন্দেহ করবে না, সহজেই চোখে ধুলো দেওয়া যাবে পুলিশ এবং গোয়েন্দাদের। এই পরিকল্পনাই করেছিল জাভেদ আহমেদ মুন্সি। জাভেদের আত্মীয় কাশ্মীরের বাসিন্দা, পেশায় শালওয়ালা। ক্যানিংয়ের এই বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন তিনি। ধৃত সন্দেহভাজন জঙ্গির শ্যালক জানাচ্ছেন, 2022 সালেও পশ্চিমবঙ্গে এসেছিল জাভেদ। সেবার 8-10 দিন ছিল, ঘুরতে গেছিল ভিক্টোরিয়া সহ কলকাতার বিভিন্ন জায়গায়। ও এসেছিল আমার কাছে 19 তারিখে সকালে, এখানে 8টার সময় ধরা পড়ে গেছে ক্যানিং মার্কেটে। দিল্লি থেকে এসেছিল, ও মেয়ে ওর শরীর খারাপ, টিউমার আছে, ও কি ডকুমেন্ট ওখানে ডাক্তারকে দেখাতে গেছিল। এখানে কি উনি একা এসেছিলেন না? একা। আর ওর মেয়ে কি এসেছিল? না, এবার আছে তো, গত 2022-এ। এবারও 10 দিন এ রাজ্যে থাকার পরিকল্পনা ছিল জাভেদ মুন্সির, কিন্তু এবার কাশ্মীর পুলিশ শুরু থেকেই সতর্ক ছিল, তাই শেষ রক্ষা হয়নি। পার্থপ্রতিম ঘোষ, আবিদ দত্ত ও শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ। এই কয়েকদিন আগে বিএসএফ এর আইজি এই রাজ্যে এলেন, উত্তরবঙ্গে সাংবাদিক সম্মেলন করলেন এবং বললেন যে ভারত সরকারের এখনো পর্যন্ত অবস্থান হচ্ছে কাউকে সীমান্ত পেরিয়ে ঢুকতে দেওয়া হবে না। ফেয়ার এনাফ। তিনি স্বীকার করে নিলেন যে সীমান্তে ক্রমশ কিন্তু মানুষের চাপ বাড়ছে।
এবিপি আনন্দ প্রতিদিন একটি, দুটি, তিনটি এরকম কেস স্টাডি আপনাদের সামনে তুলে ধরছে, যারা কিন্তু ক্রমাগত সীমান্ত পেরিয়ে, সেটা অনেক সময় পশ্চিমবঙ্গের সীমান্ত, অনেক সময় ত্রিপুরার সীমান্ত অথবা অন্য রাজ্যের সীমান্ত পেরিয়ে মানে পাশের রাষ্ট্র থেকে এই অনুপ্রবেশ চলতে থাকছে। আমি বলছি তারা ওখানে মারাত্মক অবস্থা টিকতে না পেরে চলে আসছেন, কিন্তু আমি বলছি যাদের আটকানোর কথা দশকের পর দশক, একটাই এই রাজনীতি, কেন্দ্র রাজ্যের ঘাড়ে দোষ চাপায়, জমিজটের কথা বলে, রাজ্য কেন্দ্রের ঘাড়ে দোষ চাপায়, কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে রাজনীতি চলতে থাকে, ওই কাঁটা তারের বেড়ার আর সমাধান হয় না। মানবে ফিরদৌস? হ্যাঁ, নিশ্চিতভাবে। দেখুন, আমি শুধুমাত্র এই কাঁটা তারে জমি দিচ্ছে না, আর অপরদিকে বলা হচ্ছে যে না রাজ্য এটা দেখছে না, আমি এই জায়গায় আটকে থাকবো না। যেমন আপনি অনেকক্ষণ ধরে দেখাচ্ছিলেন যে খারিজি মাদ্রাসা, একদম এই খারিজি মাদ্রাসায় কারা পাঠ নেই? আমাদের দেশে সংবিধানে অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে 6 থেকে 14 বছর বয়স্ক প্রতিটি শিশুকে রাষ্ট্রকে বাধ্যতামূলকভাবে সমগুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদান করতে হবে। তাহলে প্রথম আইডেন্টিফাই করতে হবে যে এই রাষ্ট্রের 6 থেকে 14 বছর বয়স্ক শিশু কতগুলো রয়েছে, সেই শিশুরা কোন স্কুলে পাঠ পাচ্ছে, কোথায় পাঠ পাচ্ছে। আচ্ছা, একসময় তো শুনেছিলাম 10,000 মাদ্রাসাকে নাকি অনুমোদন দেওয়া হবে, সেই অনুমোদনটা কোথায় গেল? সেই মাদ্রাসাগুলো কোন মাদ্রাসা? সেগুলো কি রেকগনাইজড এডেড মাদ্রাসা, নাকি রেকগনাইজড আনএডেড মাদ্রাসা, নাকি খারিজি মাদ্রাসা? এই মাদ্রাসা শব্দের অর্থ হলো স্কুল। তাহলে স্কুল যদি হয় 6 থেকে 14 বছর বয়স্ক প্রতিটি শিশুকে সমগুণগত মানসম্পন্ন শিক্ষা যদি প্রদান করতে হয়, তাহলে শিক্ষকদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে শিক্ষকদের যদি আইডেন্টিফাই করতে হতো তা এবং যদি আইডেন্টিফাই করা যেত, তাহলে কিন্তু ওই জঙ্গিকে অনেক আগে আইডেন্টিফাই করা যেত। ফিরদৌস, আমি শুধু যোগ করব, সেটা হচ্ছে তুমি গুণমানের কথা বলছো। নদিয়া থেকে নিজের মাদ্রাসায় শিক্ষক হিসেবে তিনি ফেল করলেন, ছাত্ররা কমপ্লেন করলেন, সেখানে নিজে নদিয়ায় চলে এসে মাদ্রাসা তৈরি করলেন। এটা হচ্ছে 1 নম্বর বিস্ময়কর ঘটনা। 2 নম্বর হচ্ছে 35 জন ছাত্র আব্বাসের সেই মাদ্রাসায় ভর্তি হলো। মানে আমি বলছি মগজ ধোলাই তো আছেই, কিন্তু এই রকম অনুমতিহীন মাদ্রাসাতে 35 জন ছাত্র সে পেল, এই তো মারাত্মক। মানে এটা ইটসেলফ, তুমি যে পয়েন্টে যাচ্ছ যে ব্যর্থতা শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা না, এটা রাষ্ট্রীয় ব্যর্থতা। ভাবুন যে আমরা সংবিধানে অ্যামেন্ডমেন্ট নিয়ে এলাম, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 নিয়ে এলাম, সেটা এনফোর্সমেন্ট হলো 2010-এ, 2010 থেকে 2024, মানে 14 বছর কেটে গেল, এখনো পর্যন্ত করতে পারলাম না। এবার আসি যে জঙ্গি যোগ। দেখুন, আপনি দেখুন খারিজি মাদ্রাসায় যে পড়াতে পারছে না সে জঙ্গি হয়ে যাচ্ছে, তাকে জঙ্গি বলে আইডেন্টিফাই। আর এমনি জেনারেল স্কুলগুলোতে যে পড়াতে পারছে না সে হচ্ছে শিক্ষা দুর্নীতির ফসল। মানে এটা লাইটার নোটে বললে আজকে বাস্তবটা এটাই দাঁড়িয়েছে। দেখুন, আমি বলি যে এই যে বলছেন না, একদল বলছেন যারা বিএসএফ ফেলিওর হয়েছে কারণ ওরা বর্ডার ক্রস করেছে। আচ্ছা, বর্ডার ক্রস করতে কতক্ষণ সময় লাগে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। কিন্তু আপনার রাজ্যে ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট। দিনের পর দিন সেখানে এসে বসবাস করছে, সেখানে এসে তারা আইডেন্টিটি কার্ড তৈরি করছে। আইডেন্টিটি কার্ড আছে কীভাবে তৈরি হয়? ভোটার কার্ড বা আধার কার্ড। প্রথমে একজন পঞ্চায়েত মেম্বার, সেই পঞ্চায়েত মেম্বার একটি সার্টিফিকেট দিল। আচ্ছা, পঞ্চায়েত মেম্বার কারা হয়? আপনি শাসক দল, আপনি ক্লেম করেন যে আমার পলিটিক্যাল কন্ট্রোল এতটাই রয়েছে, আমি বেশিরভাগ পঞ্চায়েত জিতি। আচ্ছা, আপনার পলিটিক্যাল কন্ট্রোল রয়েছে, আচ্ছা আপনার কোনো পলিটিক্যাল ইন্টেলিজেন্স নেই। একদিকে অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্টেলিজেন্স ফেলিওর, পুলিশের ইন্টেলিজেন্স ফেলিওর, আপনার পলিটিক্যাল ইন্টেলিজেন্সও ফেলিওর। আপনি শাসক দল, আপনার বেশিরভাগ পঞ্চায়েতের মেম্বার আপনার দলের, আর আপনি দেখছেন একটার পর একটা জঙ্গি তারা আইডেন্টি কার্ড তৈরি করছে, কোনো ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে পাসপোর্ট। আচ্ছা, পাসপোর্ট তৈরি করার সময় কি হয়? পুলিশ ভেরিফিকেশন হয়। আচ্ছা, পুলিশ ভেরিফিকেশন কে করে? রাজ্যের পুলিশ। আচ্ছা, ভেরিফাই আপনি যখন পাসপোর্ট তৈরি হয় তখন গিয়ে ওই যিনি ডিআইবির লোকটি, যে পুলিশটি গিয়ে পাড়ায় গিয়ে খোঁজ নেন না? আচ্ছা, তার যে ডকুমেন্ট, আমি বলছি একদম ফিজিক্যাল ভেরিফিকেশন, ডকুমেন্টস গিয়ে মেলানো, এবং তারপরে ধরা যাক যে সেইখানে দুর্নীতির যদি একটা অংশ থাকে, আরেকটা অংশ পোস্ট অফিস থেকে, সেখান থেকে তার বাড়িতে না পৌঁছে তার তো ঠিকানা নেই, অর্থাৎ পোস্ট অফিস থেকে অবধি কারুর হাতে দিয়ে সেই পাসপোর্ট চলে যাচ্ছে। মানে আমি যে পরতে পরতে দুর্নীতি, প্রত্যেকটা স্তরে দুর্নীতি। আসলে কি হয়েছে বলুন তো? একদিকে মানে দেখুন, আমরা হয়তো এই রাজনৈতিকভাবে আলোচনা করতে চাইছি, কিন্তু এটা রাজনৈতিকভাবে আলোচনার বিষয় নেই। এই বিষয়টা হচ্ছে যে মানে আমি বলবো যে অ্যাডমিনিস্ট্রেটিভ
অ্যাজ ওয়েল অ্যাজ পলিটিক্যাল ফেলিওর, এবং এর দায় শাসক দলকে নিতে হবে। এই কারণেই যে একদিকে আপনি বলছেন আমার পলিটিক্যাল কন্ট্রোল এতটাই রয়েছে যে আমি বেশিরভাগ সিটে জিতি, আর আপনার এই পলিটিক্যাল ইন্টেলিজেন্স নেই, আপনার পলিটিক্যাল ইনপুট নেই। আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ ইনপুট আমি ছেড়ে দিলাম, অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর আমি ছেড়ে দিলাম, আপনার পলিটিক্যাল ইনপুটও নেই, আপনার এই রাজনৈতিক ব্যর্থতার দায়ও নিতে হবে। আমি দুটো জিনিস বলি, এখানে পঞ্চায়েত স্তরে সমস্ত জায়গায় একমাত্র রাজ্যের শাসক দলের জনপ্রতিনিধি রয়েছে এমন নয়। ফিরদৌস দা, এক সেকেন্ড, সেখানে ফিরদৌস দা কি হলফ করে বলতে পারবেন যে তার দলের কোনো পঞ্চায়েত থেকে এরকম কোনো ঘটনা কোশ্চিনকালে ঘটছে না? এক, দ্বিতীয়ত পলিটিক্যাল ইন্টেলিজেন্সের কথা বললেন, শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু পিনারাই বিজয়ন তো পলিটিক্যাল ইন্টেলিজেন্সের ভিত্তিতেই বলেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী পিএফআই নিষিদ্ধ সংগঠন, ইসলামিক কট্টরপন্থী নিষিদ্ধ সংগঠন, পিএফআই 7 জন নিয়ে ভোটে লড়ছেন, পলিটিক্যাল ইন্টেলিজেন্স ছিল। তাহলে সেই নিয়ে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আর তৃতীয়ত, ওই পুরনো কাসুন্দি ঘাটতে ভালো লাগে না, তবুও বলি, লালবাজারের ঠিক পাশে রশিদ খান যখন কিলো কিলো আরডিএক্স জমা করছিল দাদা, তখন অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্টেলিজেন্স, পলিটিক্যাল ইন্টেলিজেন্স, যাবতীয় জিনিসগুলো কোথায় গেছিল? আমার বক্তব্য একটা, আমি এক জায়গায় যুগ থেকে তো আমরা অনেকটা এদিকে চলে এসেছি। আমি পুরো ব্যাপারটাকে একটু রাজনীতি থেকে সরাই। আমি বলছি সামাজিক বিষয়টা ভাবুন ওই 35টা বাচ্চা মুর্শিদাবাদে একজন একটা খারিজি মাদ্রাসায় জয়েন করলো, সেইখানে সে পড়াতে পারলো না, ছাত্ররা অভিযোগ করলো, তাকে সেই মাদ্রাসা থেকে সরিয়ে দেওয়া হলো। সে মুর্শিদাবাদেই আরেকটি মাদ্রাসা খুললো, হরিহরপাড়ায় তার মাদ্রাসায় শুধু মুর্শিদাবাদ থেকে ছেলে মেয়ে এলো না, সেই ছেলেরা এলো এমনকি নদিয়া থেকে। আমি বলছি যে আমাদের সামাজিক অবস্থানটা রাজনীতির সঙ্গে মিলেমিশে ঠিক কতটা বিপজ্জনক জায়গায় চলে গেছে যে অনুমোদনহীন খারিজি মাদ্রাসায় এত। আমি এখানে ফিরদৌসের সঙ্গে একমত যে এটা রাষ্ট্রীয় ব্যর্থতা। আমি বিশ্বনাথদার কাছে যাব, আমি একটু বাংলাদেশের সঙ্গে রাখতে চাইব। প্রতিদিন যেখানে বাংলাদেশে আমরা দেখছি মৌলবাদীরা হুমকি দিচ্ছে যে উত্তর পূর্বের রাজ্যগুলো দখল করে দেবে, দুই কি হুমকি পরপর আমরা পেলাম যে শিলিগুড়ি করিডোর অর্থাৎ ওই চিকেন স্নেক ওটাকে কেটে দখল করে নেবে, নাশকতার সম্ভাবনা এবং তার একটা পার্ট অফিসিয়াল থ্রেট। 3, যে ইউনূস সরকারের এক উপদেষ্টা উত্তর পূর্ব রাজ্যগুলোকে বাদ দিয়ে ভারতের ম্যাপ আপলোড করে দিল। আমি বলছি এই পরিস্থিতিতে এই রাজ্যের পরিস্থিতি কতটা উদ্বেগের? সুমন্ত, আপনার আমার জীবন কিন্তু নির্ভর করছে অনেকটাই রাজ্য এবং কেন্দ্রীয় প্রশাসন কতটুকু তৎপর হয়, অতীতের ভুল থেকে কিভাবে শিক্ষা নিয়ে অন্ততপক্ষে এগিয়ে আসে। কারণ মানে যে কোনো সময়, আজকে পশ্চিমবাংলা শুধুমাত্র মানে সেফ হেভেন নয় সন্ত্রাসবাদীদের, এটা তো দীর্ঘদিন ধরে চলছিল। মাদ্রাসাকে ব্যবহার করে মানে দিনের পর দিন জঙ্গি কার্যকলাপ চলছিল। কিন্তু এখন নতুন করে যে বিপদটা, সেটা হলো হাসিনার সরকার চলে যাওয়ার পরে মানে কার্যত ইউনূস সরকার খুললাম মানে জেল থেকে জঙ্গিদেরকে ছেড়ে দিয়েছে, যারা ইতিমধ্যেই কোনো মানে ধরা পড়েছে পশ্চিমবাংলা বা অন্য কোথাও। আমি আপনাকে বলছি, আমাদের ভীষণ চিন্তার বিষয় যে এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের আমরা যদি নিজেদের সজাগ না হই, তাহলে কিন্তু ব্রিগেডিয়ার দাস যেটা বলছিলেন যে কোনো সময় যে কোনো বাস্ট, যে কোনো সময় আমাদের জীবন কিন্তু বিপন্ন হয়ে পড়তে পারে। এবং কার্যত আপনার আমার জীবন কিন্তু সুতোর মতন লুকিয়ে মানে ঝুলে আছে। ফলে এইরকম অবস্থাতে রাজ্য এবং কেন্দ্রের যদি কোঅর্ডিনেশন না তৈরি হয়, তাহলে কিন্তু আমি বলছি যে কোনো সময় পশ্চিমবাংলাটা কিন্তু মণিপুর হতে পারে, পশ্চিমবাংলা পুরো উত্তর পূর্ব ভারতবর্ষের বা কাশ্মীর হতে পারে। আজকে আপনি আমায় বলুন যে কাশ্মীর থেকে মানে ইনফরমেশন নিয়ে কাশ্মীর পুলিশ পশ্চিমবাংলার সাথে কোঅর্ডিনেশন করে জঙ্গি তুলে নিয়ে চলে যাচ্ছে। ক্যানিংয়ে সেই জঙ্গি কার কাছে আশ্রয় নিল, তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? যে লোকটা মানে নওদাতে ভোটার কার্ড তৈরি করেছে, আবার হরিহরপাড়াতে ভোটার কার্ড তৈরি করছে, এই ভোটার কার্ড তৈরি কি আপনি হয়ে যায়? পশ্চিমবাংলায় রাজনীতি ছাড়া কোনো কিছু হয় না। আপনার আমার পশ্চিমবাংলাতে আমি বলছি যে আপনার হিম্মত আছে 2 জায়গায় ভোটার কার্ড রাখা, মানে পশ্চিমবাংলাতে, এবং প্রত্যেকটা ভোটারের স্ক্রুটিনি হয় ভোটার লিস্টের অনুসারে, এবং নির্বাচনের সময় মানে ভোটার তালিকাতে অনুসারে রাজনৈতিক দলগুলো যায়। ফলে আমি তো আপনাকে বলছি, রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস এই দায়টা কোনো মতে অস্বীকার করতে পারে না। দুটো দিক থেকে ব্যর্থতা আসছে। একটা রাজনৈতিক ব্যর্থতা, যেখানে তৃণমূল কংগ্রেস তার ভোট ব্যাংকের জন্য সরাসরি সংখ্যালঘু মুসলিমদেরকে তোষণের যে অভিযোগটা আসছে, এবং এই যে খারিজা মাদ্রাসা বা বেআইনি মাদ্রাসাগুলোকে ব্যবহার করে মানে জঙ্গিদের আতুরঘরে পরিণত করেছে, এটা একটা দিক। দ্বিতীয় দিক সেটা হলো যে কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত ব্যর্থ, সেটা হলো যে প্রতিশ্রুতি দিয়ে 2014-তে অমিত শাহ এসেছিলেন ক্ষমতায় যে সিল করে দিবেন আন্তর্জাতিক সীমানা, বাংলাদেশ থেকে কেন ইনফিল্ট্রেশন হচ্ছে,
এবং বিএসএফ এর রোলটা কি, সেখানে কেন্দ্রীয় সরকার কী করে অস্বীকার নিজেকে করে। কিন্তু এর সাথে সাথে প্রশাসনিক ব্যর্থতা আমি বলছি, এই পুলিশ প্রশাসনকে তো রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়। এই পুলিশ প্রশাসনকে তো দিনের পর দিন বলা হয় তৃণমূলীকরণ করা হয়েছে। এই পুলিশ প্রশাসনের সংখ্যা বৃদ্ধি করেন, আমি 3টে ফিগার দিচ্ছি। মহারাষ্ট্রে প্রতি 1 লাখ পিছু 198 জন পুলিশ আছে। আপনার গিয়ে বিভিন্ন রাজ্যে যদি আপনি পুলিশ মানে প্রতি লাখ পিছু পুলিশের সংখ্যা দেখেন, তাহলে পশ্চিমবাংলা কেন পিছিয়ে? আমরা বারবার অভিযোগ করছি যে মানে মানুষের মার্কিংয়ের জন্য বা নিরাপত্তার জন্য যে স্থায়ী পুলিশ দরকার, যে প্রশিক্ষণ দরকার, সেটা পুলিশ নাগরিক রেশিওটা আপনি যদি লক্ষ্য করেন তাহলে এক একটা রাজ্যের তুলনায় আমাদের কতটা কম। এবং বারবার অভিযোগ আমরা তুলছি যে এটা সিভিক ভলান্টিয়ার দিয়ে চালানো হচ্ছে, সিভিক পুলিশ দিয়ে চালানো হচ্ছে। আমরা বারবার প্রশ্ন তুলছি, রাজ্য সরকার ভোট ব্যাংকের রাজনীতি থেকে এক সরুক, 2 প্রশাসনকে প্রশাসনের জায়গায় দাঁড় করাক এবং অস্থায়ী পুলিশ কর্মীর পরিবর্তে স্থায়ী পুলিশ কর্মী দিক, প্রশিক্ষণ দিক। একই সাথে বহু তুতু ম্যামা হয়েছে, বিজেপি তৃণমূল হয়েছে। আমরা চাই যে নাগরিক নিরাপত্তার সাথে কেন্দ্র এবং রাজ্য মানে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস হাতে হাত মিলিয়ে কাজ করুক। এখানে দেখুন, যে প্রেজেন্ট ইনফ্রাস্ট্রাকচার আছে পশ্চিমবঙ্গ সরকারের বা ভারতবর্ষের যে কোনো গ্রামে যে কোনো সরকারের, আমি অনেক স্টেটে কাজ করেছি, পঞ্চায়েত লেভেলে এবং বিট কনস্টেবল যে উনি বলতে পারবেন সলিলদা, যে তাদের কাছে সব খবর থাকে, কে বাইরের থেকে আসছে প্রত্যেকটা গ্রামের সমস্ত খবর থাকে। তারা বলে না, কারণ বললে লাভ হবে না, এবং সেখানে রাজনীতি আছে। এইখানে কিন্তু খালি স্টেট গভর্নমেন্টের রাজনীতি নেই, আমি একটা সেন্ট্রাল গভর্নমেন্টেরও রাজনীতির কথা বলবো। আমার মনে হয় যে সমস্যাটা অসুখ হওয়ার আগেই অসুখটাকে সারানো যায়, সেটা অসুখটা একটু গুরুতর হওয়ার পরে সারাবার একটা ইচ্ছা আছে, যে একটু ব্লাস্ট হোক, তারপর একটা জনমত তৈরি হবে, একটা রোষ তৈরি হবে, সঙ্গে সঙ্গে প্রথমে সিআরপিএফ ঢোকাবো, তারপর আর্মি ঢোকাবো, বর্ডার সিল করব, এবং আমাদের যে সুনির্দিষ্ট পরিকল্পনা। কারণ জেএনকেতে একটা লাস্ট কথা, জেএনকেতে আমি প্রায় আমার জীবনের 10 বছর কাটিয়েছি আলাদা আলাদা সময়, এবং জেএনকে 85 সাল থেকে শুরু হয়, এই ইউনিয়ন টেরিটরি হয়েছিল। এই যে ফর্মুলাটা, একটা স্টেট যেখানে ভোট হচ্ছে না বছরের পর বছর ধরে, এবং ফাইনালি ইউনিয়ন টেরিটরি হয়ে গেল, একটা আলাদা একটা ল্যান্ড হয়ে গেল, এই ব্যাপারটা আমাদের এখানেও হতে পারে। এবং মানে আমরা কিন্তু বমের ওপর বসে আছি সাধারণ মানুষ। আমি সবার কাছে যাব, কিন্তু দ্রুত অনুপ্রবেশ নিয়ে এটা একটা বিচিত্র রসায়ন দেখবেন, যে দল বিরোধী থাকে তারা প্রচুর চিৎকার করে, হইচই করে, নানা কিছু তথ্য প্রমাণ দেয়, কিন্তু সরকারে এলে তারা আর কিছু দেয় না। লক্ষ্য করুন, যখন বামফ্রন্ট সরকার এই রাজ্যে ক্ষমতায় ছিল, বারবার তারা বলতো যে কোনো অনুপ্রবেশ হচ্ছে না, সীমান্ত একেবারে কোনো অনুপ্রবেশ, ভুয়ো রেশন কার্ড উড়িয়ে দিত বামফ্রন্ট সরকারের মন্ত্রীরা। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করতেন, একটা দীর্ঘ সময় একা লড়াই করেছেন। 2005 সাল যখন একমাত্র সাংসদ, তখন বারবার সাংসদ উত্তাল করেছেন এবং নথিপত্র দিয়ে। আমি বলছি ক্ষমতায় চলে আসার পর 2011-র পর তিনি আর বলেন না। আমি বলছি 2005 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুপ্রবেশ আন্দোলনকে তথ্য প্রমাণ দিয়ে ঠিক কী বলেছিলেন একবার দেখাবো। বাংলায় উগ্রপন্থীদের মরুদ্যান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য। ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে। আইডি কার্ড, ওদেরও আইডি কার্ড, আমাদেরও আইডি কার্ড। ফলে বাংলার শান্তি বিপন্ন, মানে দেশের শান্তি বিপন্ন, দেশের আভ্যন্তরীণ মানে সভারেন্টি, ইন্টিগ্রিটি, সিকিউরিটি ইজ ইন কোশ্চেন, ইজ ইন ডেঞ্জার। আমি অনির্বাণের কাছে যাবো। অনির্বাণ, বাংলায় উগ্রপন্থীদের মরুদ্যান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য। ভোটার লিস্টে সেখানে ভারতীয়দের নাম সমেত, আইডি কার্ড, ফেক আইডি কার্ড, এই সমস্ত কথা, অর্থাৎ আজকে যে সমস্যাগুলো এই আকার নিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে লড়াই অবধি করেছেন। 2011-য় ক্ষমতায় আসার পর একটা আন্দোলন বলো অনুপ্রবেশের বিরুদ্ধে কেন করলো না? দেখুন, সেই সময় দাঁড়িয়ে কিন্তু ফটো ভোটার আইডি কার্ড যাতে হয়, যাতে ছবি সম্বলিত ভোটার লিস্ট হয়, সেই দাবি নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সংসদেও বলেছিলেন। অর্থাৎ ভোট প্রক্রিয়া কিভাবে হবে, সেখানে সচিত্র পরিচয়পত্র থাকার গুরুত্ব, এটা নিয়ে তিনি বারবার বলেছেন। এখন আমরা সচিত্র পরিচয়পত্র নিয়েই ভোটার লিস্ট ইত্যাদি কার্ড ইত্যাদি সবটা হয়েছে। তুমি একদম টাইমলাইন গুলিয়ে ফেলেছো। তুমি এপিক কার্ডের কথা বলছো, সেটা 90s এর লড়াই। এটা আমি 2005 সালের কথা বলছি। হ্যাঁ, কিন্তু দেখুন সচিত্র পরিচয়পত্র সংক্রান্ত বিষয় ঠিকই, মমতা বন্দ্যোপাধ্যায় ওতেও রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন। এটা অনুপ্রবেশ ইস্যু, এবং বারবার আইডেন্টিফাই করতেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। ডেমোক্রেসি দেখো, সেটা বলছি না, আমি আসছি। আমি বলছি ছবি সচিত্র পরিচয়পত্র সংক্রান্ত বিষয়ও তিনি বলেছেন। সেখান থেকে শুরু করে আমি আসছি, সেখান থেকে শুরু করে অনুপ্রবেশের প্রশ্নে 2011-র পরেও তৃণমূল একবারে এটা বলছে না যে অনুপ্রবেশ সব বন্ধ হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস ঠিক হবে, তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকটা হলো মুসলিমদের উপর। তৃণমূল কংগ্রেস
তৃণমূল কংগ্রেস পলিটিক্স করে, তৃণমূল কংগ্রেসের যে কোনো ভাষণে শুধু মানে মাইনরিটি অ্যাপিচমেন্ট দিয়ে, সেই কারণে ববি হাকিমদের বলতে হয় যে ভাগ্যবান কারা, সেই কারণে বলতে হয় দুর্ভাগা কারা, সেই কারণে বলতে হয় 70% বলবো, সেই কারণে বলতে হয় 70% বলবো, সেই জন্য নির্বাচনের সময় দাঙ্গা নিয়ে প্রশ্ন তুলে আমরা সমালোচনা করি, বলতে হয় সেই কারণে রেড রোডে গিয়ে ওই ধরনের নামাজ পড়তে হয়, মুখ্যমন্ত্রী হিসাবেও এই কারণেই বারবার তোমাদেরকে ধরুন মালদা, সেখানে মুসলিম পপুলেশন সিগনিফিকেন্টলি বেশি, মানে হিন্দুদের থেকেও বেশি, সেইখানে এই লোকসভা তো তৃণমূল একটা সিটও জেতেনি, অর্থাৎ মুসলিমরা 30% গোড়ারাই তৃণমূলকে ভোট দেয়, এই দাবিটা কারণ ইস্যুটা হচ্ছে যে বেসিক ডেমোক্রেটিক ভ্যালুজ কম্প্রোমাইজড হচ্ছে কিনা। একটা ছোট্ট বিরতি, তারপর এক্ষুনি ফিরে আসছি, এই আলোচনাতেই ফিরবো, সঙ্গে থাকবেন।